হোয়াট ডিড ইউ সে নাও? আই অ্যাম আবদুল্লাহ। কি বললে তুমি এখন? আমি আবদুল্লাহ? আবির বুঝলো এবার যে আব্দুল্লাহ নাম শুনে এভাবে তাকিয়েছে, ভেবেছে গালি দিয়েছে। অবশ্য সত্য কথাই। আবির আলতো হেসে বলল, I did not say any bad things about you. I say, nice to meet you. ওরা পারল না শুধু আবিরের মাথায় একটা বাড়ি মারতে। গালি দিয়ে বলে, এটার মানে দেখা হয়ে ভালো লাগলো। ও নিজে কত বড় হারামজাদা তাহলে, আবার বলে খারাপ কিছু বলেনি। সাদমান আলতো হেসে বলল। It's weird. আবির আরো কিছু বলতে নিলে তানজিৎ নিজের নকল দাড়িতে হাত বুলিয়ে বলল, Well, there is no point in talking anymore. Give us our money. আচ্ছা, আর কথা বাড়িয়ে লাভ নেই, আমাদের টাকাটা দাও। আবির জোরপূর্বক হাসলো, তারপর বলল, Actually, we have managed to collect 30 crores. No tension, we have 10 girls ready for you. আবির আর কিছু বলার আগেই ওরা উঠে দাঁড়িয়ে একসাথে বলে উঠল, লে হালুয়া কত ইল্লা বিল্লাহ, আমাদের ঘরে বউ আছে, আমরা বিবাহিত, মাফ করো আল্লাহ, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। আবির বোকা বনে গেল, আবার হাসিয়ে পেল। করে নারী পাচারের ব্যবসা আবার বলে। আবির বলে উঠল। Okay, cool. অভ্র বলল, গিভ আস ইউর মানি, উই ডোন্ট হ্যাভ ইন টাইম। আবির মিনমিন করতে লাগলো। তানজিৎ বলল, Will give me whatever money you have, but honey, we don't have much time. Send the remaining money later or our people will pick you up. আবিরের মুখের হাসি ফুটে উঠল, আস্তে করে বলল, হালারা এত ভালো হলো কবে থেকে? থ্যাংক ইউ সো মাচ। তানজিৎ হাত উঠিয়ে থামিয়ে দিল। আবির পাশ থেকে দুটো সুটকেস বের করলো, বের করে দেখালো ওদের। ওরা হাসলো, তারপর হাতের ইশারায় ওদের লোকদের সুটকেসটা নিতে বলল। দুটো লোক এগিয়ে এসে নিয়ে নিল। ওরা আর সময় নষ্ট না করে উঠে দাঁড়ালো। ওদের প্রত্যেকের কানে ব্লুটুথ লাগানো ছিল। স্যান্ডি বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, আসল মাফিয়া এসে গেলে যেন তাদের জানাতে পারে তাই। হঠাৎ স্যান্ডি বলে উঠল, স্যার বের হন স্যার, দুষ্টু লোকগুলো এসে পড়েছে। ওরা প্রত্যেকে এক একজন আরেকজনের দিকে তাকালো, তারপর দ্রুত বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। একদম ঝড়ের বেগে যাকে বলে। যাওয়ার পথে আসল মাফিয়াদের সাথে ক্রস কেটে গেল তারা। প্রত্যেকের বুক ঢিপ ঢিপ করছে, কিন্তু চেহারায় আত্মবিশ্বাস ফুটে রয়েছে। তারা আর লিফটের অপেক্ষা করলো না, সিঁড়ি বেয়ে নেমে গেল। যাওয়ার সময় স্যান্ডিকে বলল গাড়ি বের করে রাখতে। তারা দ্রুত গিয়ে গাড়িতে বসে পড়ল। বসতেই স্যান্ডি গাড়ি স্টার্ট দিল। ফুল স্পিডে হাওয়ার বেগে কয়েক পলকেই উধাও হয়ে গেল তাদের গাড়িটা। পেছনে তাদের গাড়িটা আসছে। সবাই একটু স্বস্তির শ্বাস ছাড়ল। প্রত্যেকে একে অপরের সাথে হাইফাই করে হাসতে লাগলো আর বলতে লাগলো, ইয়েস উই উইন। প্রত্যেকের চেহারায় বিজয়ের হাসি। তানজি সুটকেসটার সামনে এনে বলল, আপ তো গিয়া একে ওরফে অনির্বাণ। ধুরবাল, আমার বাড়ি বিক্রি 35 কোটি টাকার মধ্যে 30 কোটি টাকা চলে গেল, বাকি টাকা তো নেহালের। ধুর। আচ্ছা, ওই হারামজাদাও বেঁচে আছে তাই না? একটা লোক কাপা কাপা স্বরে বলল। স্যার, অনেক মানুষ ছিল তাই আর। আবির বলে উঠল, আর মরেই বা কি হবে? যা হওয়ার তো হয়েই গেছে। জান্নাতি তো বেঁচে আছে, ওদেরও বলে দিয়েছে নিশ্চয়ই। হঠাৎ আবার বেল বেজে ওঠে। আবিরের ভ্রু কুঁচকে আসে। এখন তো কারো আসার কথা না। ইতালির মাফিয়ারা তো রাতে আসবে, তাহলে এখন কে এলো? আবির চেক করে দরজা খুলতে বলল। একটা লোক গিয়ে চেক করতেই বলল, বস, একটু আগের লোকগুলো যেমন পোশাক পরেছিল তেমন পোশাক পরা। আবিরের কপাল কুঁচকায়। নিজে উঠে গিয়ে দেখলো সত্যি তো তাই। আবির বাঁকা হাসলো, তারপর বলল, আই এম শিওর এই লোকগুলো আদনানের। চুচু, একটু লেট হয়ে গেল যে। বেচারা বুঝতেই পারেনি যে এইভাবে ধরা খেয়ে যাবে। এই তোরা পজিশন নিয়ে রাখ, মালগুলো ভিতরে আসলেই ইচ্ছা মতো কেলাবি আমি ইশারা করলে। তারপরেরটা পরেই বলছি। নে দরজা খুল। আবির গিয়ে আরাম করে চেয়ারে বসলো। দরজা খুলতেই লোকগুলো ভিতরে চলে এলো। দুটো লোক এসে আবিরের সামনে বসলো, তারপর বলল, I am Abdullah and he is my brother Salam. আবির কথাগুলো শুনে হাসলো, তারপর বলল। আর ইউ গাইস? লোক দুটো কপাল কুঁচকালো। আবির বলে উঠল, ওহো, আমি তো ভুলেই গেছিলাম তোরা তো আবার বাংলা জানিস।
তা কেমন আছিস এসটির চামচারা? কি ভেবেছিলি চিনবো না? তারা কিছুই বুঝলো না। তাদের পাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে কিছু ইশারা করলো তারা। লোকটা তাদের ভাষা ট্রান্সলেশন করে বলল আবিরের কথাগুলো। লোক দুটো খেপে গেল, আবিরকে বলতে বলল। ফাজলাম হচ্ছে, মার্ডার করে ফেলবো একদম। আমরা কোনো চামচা না। আবির শুনে জোরে জোরে হাসতে লাগলো। হঠাৎ সে উঠে এসে হাসি থামিয়ে আব্দুল্লাহ নামের লোকটার গালে চড় বসালো। লোকটা হতভম্ব। মাফিয়া জগৎ তাদের দু ভাইয়ের নামে কাঁপে বলতে গেলে, আর তাদের একজনকেই নাকি থাপ্পড় মারল বাংলাদেশের এই পাতি মাফিয়া। লোকটা রেগে লাল হয়ে গেল। দুজনেই উঠে দাঁড়ালো। আব্দুল্লাহ আবিরের কলার ধরে তাদের ভাষায় বলল, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? তোর শরীর কেটে আজকে আমার কুকুরকে খাবো, তার আগে টাকা দে। আবিরের কপাল কুঁচকে গেল। পর মুহূর্তেই আবার একটা থাপ্পড় লাগালো। লোকটার চোখ রাগে লাল হয়ে গেল। আবির বলতে লাগলো, কি একটা বংচং মুখস্থ করে এসেছিস সেটাই বলছিস তাই না? যত সব আউল ফাউল, আবার দাড়িও লাগেছিস। দাঁড়া, আজকে তোদের মজা দেখাচ্ছি। আবির লোকটার দাড়ি ধরে টানতে লাগলো। পাশের লোকটা এবার আবিরকে একটা জোরে লাথি মারল। আবির সিটকে পড়ে গেল। কোমরে হাত দিয়ে বলে উঠল, শালার জলহস্তিগুলা কি লাখাস রে! হ্যাঁ, বাপরে কি শক্তি! আর কি আটা দিয়ে লাগেছিস, এত টানছি খুলতেছে না যে। আবির কোমরে হাত দিয়ে উঠে দাঁড়ালো। আব্দুল্লাহ নামের লোকটা আবিরকে ধরতে বলল। তাদের গার্ডরা গিয়ে ধরল ওকে। আবির বলে উঠল, স্যার আমাকে! ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন স্যার? আবির এক ঝটকায় প্রথম দফায় সারিয়ে নিল। তারপর ওদের কাছে গিয়ে এবার সালাম নামের লোকটার দাড়ি ধরে টানতে লাগলো। খুল, খুলে যা, খুল! আব্দুল্লাহ আবিরকে একটা ঘুষি মারল জোরে। ঘুষিটা এত জোরে ছিল যে আবিরের একটা দাঁত খুলে পড়ে গেল। আবির বোকা বনে গেল। মুখ থেকে রক্ত পড়ছে। নিচে পড়ে যাওয়া নিজের দাঁতের দিকে একবার তাকালো, আর একবার আব্দুল্লাহর দিকে তাকালো। এটা সাধারণ মানুষ হতেই পারে না, যা শক্তি। আবির নিজের লোকদের দিকে তাকালো। সে যা ভাবছে বাকিরাও কি তাই ভাবছে? তার মানে এরাই আসল। আবির এবার আব্দুল্লাহ আর সালামের দিকে তাকালো। আব্দুল্লাহ ওর শার্টের কলার ধরে এনে ওর মুখের মাস্কটা টেনে খুলল। তারপর নিজের মাথা দিয়ে ওর মাথায় একটা বাড়ি দিল। আবিরের মনে হলো কোনো হারার দিয়ে মাথায় মেরেছে। রুমটা ঘুরছে নাকি তার মাথা ঘুরছে সে বুঝতে পারছে না। হঠাৎ তার মনে একটা প্রশ্ন জাগলো, আর সে বলেও ফেলল। আমি কি? পাশের লোকটি ট্রান্সলেশন করে বলল। সালাম তার ভাষায় বলল, তোকে চেনাচ্ছি, তুই কে? আয় তুই, আজকে তোকে পিস পিস করে কাটবো। আবির তাদের ভাষা কিছুই বোঝে না। নিজের ট্রান্সলেশনের দিকে তাকাতেই খেয়াল করলো সে জ্ঞান হারিয়েছে। আজব, সে যে জায়গায় পড়ে রয়েছে জায়গাটা ভেজা মনে হচ্ছে। আবিরের যা বোঝার সে বুঝে নিল। একটা বিশ্রী গালি দিল ওই লোকটাকে। একটা বার তো বলবে যে স্যার এটা ভঙ্কুচুঙ্কুর না, এটা ওদের ভাষা। ওরা আসল নিজেই জ্ঞান হারিয়ে লটকে গেছে। এখন যা পরিস্থিতি, যে কোনো মুহূর্তে তার নিজেরও প্যান্ট ভিজে যা আবির খেয়াল করলো। ভিজে যাবে না, গেছেই। আবিরের মাথা ভন ভন করে ঘুরছে। আব্দুল্লাহ তাদের লোকদের ইশারা করে বলল, এটাকে সিঁড়িতে ফুটবলের মতো লাথি দিতে দিতে নিয়ে যাব। লোকটার কথা মতো তাই করলো। কয়েকজন মিলে ধাক্কা মারলো ওকে। আবির জোরে আর্তনাদ করে গড়িয়ে পড়ে গেল। ওরা কথা মতো সেভাবেই 7 তলা থেকে নিচে নামলো। আবিরের মাথাটা ফেটে রক্ত পড়ছে। সালাম বলল, ওর প্যান্টের ভিতর কাকটা ছেড়ে দিয়ে গাড়িতে তোলো, বাকিটা দুবাই গিয়ে দেখছি। আবিরের এখন তেমন জ্ঞান নেই। কি হচ্ছে না হচ্ছে সে জানে না। শুধু এতটুকুই বুঝলো তার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। এবার তাকে জিঙ্গালালা করে দিবে এরা। এমন সময় আবিরের খুব করে একটা গান গাইতে ইচ্ছা হলো। এসটি ও এসটি রে, তোরা অপরাধী রে, আমার বাড়ি বিক্রির টাকা নিয়া কই পালালি রে, দিয়া জানা আমার ওই টাকাগুলা, তাহলে তোদের সংসারে আসবো যে 4টা পোলা। লা 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 লা। জিঙ্গা হু হু খাবো কাকে? কিছু লোক একসাথে চেঁচিয়ে বলল নিষাদকে। লোকগুলো এক পা সামনে দিচ্ছে, আবার পেছনে দিয়ে নৃত্য করছে। মাঝখানে একটা চুলায় বড় একটা পাতিল,
সেখানে গোল হয়ে প্রত্যেকে এক এক নৃত্য করছে। লোকটা আবার বলে উঠল, জিঙ্গা হু হু, খাবো কাকে? আবার সবাই একসাথে বলল নিশাদকে। লোকগুলোর পরনে কি আজব একটা পোশাক, লতা পাতা পরে রয়েছে এক কথায় বলতে গেলে। কিন্তু একে লোকগুলোকে তানজিতের মতো লাগছে না। হ্যাঁ, তানজিতই তো। তানজিৎ এমন পোশাক পরে রয়েছে কেন? নিশাদ হঠাৎ খেয়াল করলো তার বড্ড গরম লাগছে। আচ্ছা, সে কথায়, একি তাকে একটা পাতিলে বসিয়ে চুলার উপরে রেখে দিয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে চুলায়। নিশাদকে কি সত্যি খেয়ে ফেলবে নাকি? নিশাদ কাঁদো কাঁদো স্বরে বলল, তানজিৎ, আমি তোমার বউ, বাঁচাও আমাকে। কি করছো তুমি? লোকটা বলে উঠল, আজকে তোকে খেয়ে ফেলো। খুব শখ না তোর হাত কেটে মরার? হুম, আজকে তোকে খেয়ে সেই শখ পূরণ করব। আহা, হ্যাঁ, এই যা মশলা নিয়ে আয়, সিদ্ধ হয়ে এলো বলে। নিশাদ চোখ বড় করে ফেলল। সে কি কথা? সে সিদ্ধ হয়ে গেল, এখন তাকে মশলা দিয়ে খাবে? হায় আল্লাহ! নিশাদের মনে হলো সত্যি এবার গরম লাগছে অনেক। সে জোরে চেঁচাতে চাইল, আশ্চর্য, মুখ থেকে শব্দ বের হচ্ছে না। একটা লোক কিছু মশলা এনে তানজিদের হাতে দিয়ে দিল। নিশাদ কাঁদো কাঁদো স্বরে বলল, আর কোনোদিনও হাত কাটবো না, বিশ্বাস করো। তখন তো রাগের বশে করে ফেলেছিলাম, মেরো না আমাকে। তানজিৎ শুনল না, দানবের মতো হাসতে লাগলো। তারপর ওর হাতের মশলাগুলোর মধ্যে থেকে লাল মরিচের মশলা হাতে তুলল। তানজিৎ তার হাতে এক টুকরো মশলা নিয়ে যেই না নিশাদের দিকে ছুটতে যাবে, নিশাদ চেঁচিয়ে উঠল, না। কি হয়েছে? ঠিক আছো? এনিথিং রং? খারাপ স্বপ্ন দেখেছো? নিশাদ অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। বোঝার চেষ্টা করলো কথায় সে নিজেদের রুমেই তো মনে হচ্ছে। পাশে তানজিৎকে দেখে ভয়ে তানজিতের থেকে দূরে সিটকে চেঁচিয়ে উঠল, আম্মু। তানজিৎ বলল, কোন অ্যাঙ্গেলে তোমার আমাকে মেয়ে মনে হলো? অদ্ভুত। আমো না, জামাই, জামাই। তানজিৎ উঠে গিয়ে লাইট অন করলো রুমের। রাত কয়টা হবে তখন? 3টার মতো বাজে হয়তো। তানজিৎ পানির গ্লাস এগিয়ে দিল নিশাদের দিকে। নিশাদ তা নিতে গিয়ে খেয়াল করলো পুরো হাতে ব্যান্ডেজ। সে ভয়ে ভয়ে তানজিদের দিকে তাকালো। তানজিৎ নিশাদের পাশে বসে পানি পান করতে সাহায্য করলো। তারপর শব্দ করে গ্লাসটা রাখলো টেবিলে। নিশাদ চমকে উঠল। তানজিৎ বলল, মরার শখ জেগেছিল বুঝি? আমাকে বলতেই এত কষ্ট করতে গেলে কেন তুমি? আমার বন্দুকের একটা বুলেটে যথেষ্ট ছিল। তানজিৎ অত্যন্ত শান্ত স্বরে বলল কথাগুলো, কিন্তু এই শান্ত স্বরও এই নিস্তব্ধ রাতে ভয়ঙ্কর শোনালো তার কাছে। নিশাদ হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল। তানজিৎ এক হাতে আগলে নিল তাকে, তারপর বলল, কি হলো? কাঁদছো কেন? বকেছি আমি না মেরেছি? নিশাদ তানজিতের বুকে মাথা রেখে কেঁদে যাচ্ছে। তানজিৎ নিশাদের মাথায় হাত বুলিয়ে বলল, এত অভিমান আমার ওপর? ছেড়ে চলে যেতে ইচ্ছে হয়েছিল সারা জীবনের জন্য? একটাবার ভাবলে না যে আমার কি হবে? তোমাকে যতই যাই বলি না কেন, দিন শেষে যে তোমাকেই আমার চাই। তোমাকে ছাড়া যে নিঃস্ব আমি, এতটুকু বুঝলে না? আমি তো তোমাকে তেমন কঠোর কিছু বলিও নি নিশাদ। যদি হাতে রগটা কেটে যেত তাহলে কি হতো ভাবতে পারছো? তুমি স্বার্থপর নিশাদ, শুধু নিজের কথাটাই ভাবছো তুমি। তানজিৎ নিশাদকে ছাড়িয়ে দিতে চাইল, কিন্তু নিশাদ দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে রইল। ভাঙ্গা স্বরে বলল, ভুল হয়ে গেছে, রাগের মাথা ঠিক ছিল না। তানজিৎ কিছু বলল না। বাহির থেকে বৃষ্টির রিমঝিম আওয়াজ ভেসে আসছে। বেশ ভালোই বৃষ্টি পড়ছে। নিশাদ তানজিতের টি শার্টের বুকে কাজটায় নাক ঘষে মুখ তুলল। তানজিৎ অন্যদিকে তাকিয়ে আছে। বোঝাই যাচ্ছে অনেক কষ্ট পেয়েছে নিশাদের এই কাজে। নিশাদ নাক টেনে বলল, সরি, ভুল হয়ে গেছে। তানজিৎ তাও কিছু বলল না। নিশাদ আবার বলল, কিন্তু তাও কিছু বলল না সে। নিশাদ বুঝলো এভাবে হবে না। সে তানজিদের গালে চুমু খেলো একটা। আশ্চর্য, ছেলেটা তাও কথা বলছে না। নিশাদ আবার একটা চুমু দিল, না, তাও কথা বলছে না, মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। নিশাদ এবার তানজিদের কোলে উঠে বসলো, তারপর ওর পুরো মুখে চুমু খেতে লাগলো। তানজিৎ হঠাৎ ওকে বিছানায় ফেলে নিজে ওর দিকে ঝুঁকে গেল। নিশাদ চমকে উঠল। তানজিৎ নিশাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল,
তারপর তার কপালে দীর্ঘ একটা চুম্বন করলো। নিশাত চোখ বুজে নিল আবেশে। তানজিৎ নিশাতের দিকে তাকিয়ে বলল, তোমার কোনো ধারণা আছে যখন এই নিউজটা শুনেছিলাম আমার ঠিক কী অবস্থা হয়েছিল তখন? ডাক্তার এসে ব্যান্ডেজ করে দিয়েছিল, রক কাটেনি, কিন্তু যদি কেটে যেত। ভাগ্যিস মিনুকে যাওয়ার আগে বলেছিলাম রুমে গিয়ে জামা কাপড় মেলে দিতে, তা না হলে কি হতো? কে কখন আসতো আর কখনই বা দেখতো? নিশাত মাথা নিচু করে রাখলো দোষীর মতো। তানজিৎ হঠাৎ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমাকে না বলেছি দরকার পড়লে আমাকে 2টা থাপ্পড় মেরে দাও, তাও ছেড়ে যাওয়ার কথা বলবে না? নিশাত বলে উঠল, তখন একটু চেঁচিয়ে কথা বলেছি বলি তো, কেমন করলে আবার থাপ্পড়? হ্যাঁ, আমার কত কথা শুনো যেন তুমি, কোনোটাই তো শুনো না। আবার জোরে চেঁচাতে মানা করেছি, এটা ঠিক ধরে নিয়েছে মনে? মানা তো আরো কত কিছুই করেছি, কোনটা শুনেছো তুমি? সেদিন বলেছিলাম না রাতে গোসল করো না, তাও জেদ ধরে করলে। গরম লেগেছে মানলাম, তাই বলে গোসল করতে হবে তাও রাতে? 103 ডিগ্রি জ্বর উঠেছিল তোমার, জানো সেটা? এখন ছেড়েছে। নিশাত অবাক হয়ে গেল শুনে। আচ্ছা, জ্বর এসেছে তাই এমন এত গরম লাগছিল? আবার স্বপ্নের কথা মনে পড়ে গেল তার। এখন তার হাসি পেল। তানজিৎ নিশাতকে হাসতে দেখে ভ্রু কুঁচকাল। হাসছো কেন? আপনাকে কিন্তু লতাপাতার ড্রেসে দারুণ লাগে। তানজিৎ কিছুই বুঝলো না। এদিকে নিশাত হু হু করে হাসতে লাগলো। তানজিৎ খেয়াল করলো নিশাত ঘেমে গেছে। সে এসির পাওয়ার বাড়িয়ে দিল পাশ থেকে রিমোটটা নিয়ে। তারপর বাঁকা হেসে নিশাতকে বলল, ওয়েদারটা সুন্দর তাই না? কি সুন্দর বৃষ্টি পড়ছে। নিশাতের হাসি বন্ধ হয়ে গেল। তানজিৎ আবার বলল, এই সুন্দর ওয়েদারে একটা সুন্দর মোমেন্ট ক্রিয়েট করলে কেমন হয় বউ? ইস, কতগুলো দিন পর এই বউ কথাটা শুনলো তানজিতের মুখ থেকে। পুরো হৃদয়ে লেগেছে তার। নিশাত একটা হাই বলল, ঘুম পাচ্ছে প্রচুর, আর হাতে পেনও হচ্ছে। ঘুমান মিয়া, কি সবসময় নাউজুবিল্লাহ মার্কা কথা বলেন? তানজিৎ এক ভ্রু উঁচু করে বলল, হোয়াট ইজ মিয়া? শাহনেওয়াজ, তানজিৎ শাহনেওয়াজ। আর নাউজুবিল্লাহ মার্কা কথাকে আলহামদুলিল্লাহতে পরিণত করতে দিচ্ছ কোথায়? আমার কিন্তু মেয়ে চাই নিশাত, মেয়ে আমি সারাক্ষণ জ্বালাবো তোমাকে। নিশাত চোখ বড় বড় করে তাকিয়ে রইল তানজিতের বাণে। নিশাত বলে উঠল, পাগল আপনি? কি বলছেন? বিয়ে হয়েছে 1 সপ্তাহ হয়েছে, আদৌ? তানজিৎ অবাকের স্বরে বলে উঠল, 1 সপ্তাহ হয়নি মানে? 4 বছর শেষ হতে চলল। নিশাত মৃদু হাসলো, তারপর বলল, সবাই তো আর জানে না। তো এত জেনে কি করবে? বিয়ে করেছি, বাসরাত গেল বা? নিশাত তানজিতের মুখ চেপে ধরল। তানজিৎ চুমু দিল ওর হাতে। নিশাত হাত সরিয়ে নিল। তানজিৎ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অসুস্থ বলে ছেড়ে দিলাম, বাট এবছর আমি বেবি চাই। এখন ঘুমাও। তানজিৎ বিছানা থেকে নেমে লাইট অফ করে এলো। তারপর নিশাতকে নিজের বুকে আগলে ধরে ঘুমের রাজ্যে পাড়ি দিল। নিশাত একটা হতাশার শ্বাস ছাড়ল। এই লোকটাকে কিছু বলাই বৃথা। অবশ্য বেবি নেওয়ার তো তারও ইচ্ছে আছে। বাচ্চাদের কেন জানি ভীষণ ভালো লাগে তার। ভাবা যায় এক সময় তারও বাচ্চা আসবে। ছোট ছোট হাত পা গুলো দিয়ে দুষ্টুমি করবে। আদো আদো বুলিতে মা বলে ডাকবে তাকে। নিশাত আর ভাবতে পারল না। তানজিৎকে শক্ত করে জড়িয়ে ধরে নিজেও ঘুমের রাজ্যে পাড়ি জমালো। দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুদিন। সব কিছু এখন স্বাভাবিক। জান্নাতকেও বাসায় নিয়ে আসা হয়েছে, নেহালকেও বাসায় আনা হয়েছে। যদিও কেউ তার সাথে তেমন কথা বলে না। নেহাল ঠিক করেছে সে আবার লন্ডন ব্যাক করবে। এখানে থেকে সে আর কাউকে বিব্রত করতে চায় না। তবে সে ঠিক করেছে সে আর দেশে ফিরবে না। যদিও এই সিদ্ধান্ত সে কাউকে এখনো জানায়নি। আবিরকে সেই যে মাফিয়ারা তুলে নিয়ে গেল, তারপরে যদিও আদনানরা খোঁজ নিয়েছিল, তারা জানতে পেরেছে যে মাফিয়ারা আবিরকে অক্কা প্রান্তিতে কোনো ত্রুটি রাখেনি। ভীষণ ধুমধামভাবে তা সম্পূর্ণ করেছে। তাকে তারা দায়িত্ব সহকারে ওপারে পৌঁছে দিয়েছে। হঠাৎ তাদের মনে পড়ে গেল আকাশের কথা। তাই তো তারা আর গভীর রাতের অপেক্ষা না করে সন্ধ্যায় চলে এসেছে তাদের আন্ডারওয়ার্ল্ডে। এটাকেই বোধহয় বলে প্রকৃত ভালোবাসা। আদনানরা ভেতরে এসে একটা কক্ষের সামনে দাঁড়ালো। একজন গার্ডকে ইশারা করতেই সে দরজা খুলে দিল পাসওয়ার্ডের সাহায্যে। পুরো কক্ষ তিমিরে মুড়িয়ে রয়েছে। একটা গার্ড লাইট অন করলো। সাথে সাথে সবকিছু দৃশ্যমান হলো। চেয়ারে আধ মোড়া অবস্থায় পড়ে আছে আকাশ।
পরনের শার্টটা কিছু কিছু জায়গায় ছেঁড়া, বোঝাই যাচ্ছে দারুণ থেরাপি দেওয়া হয়েছে তাকে। সাদমান আফসোসের স্বরে বলল, আহারে কি একটা অবস্থা বেচারার, পানিটাও দিসনি নাকি? আর্থার বলে উঠল, দিয়েছিলাম স্যার, কিন্তু তেরামি করেছিল তাই আর 4 দিন ধরে দেইনি। তানজিৎ আকাশের কাঁধে একটু জোরে হাত রাখল। আকাশ মৃদু আর্তনাদ করে উঠল, পুরো শরীর জুড়ে ব্যথা তার। সে অস্পষ্ট সুরে বলতে লাগলো, পানি পানি পানি। তানজিৎ বলে উঠল, আহারে বেচারা পানি খাবে। কি হলো আর্থার, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও পানি নিয়ে এসো। আর্থার বুঝলো তানজিতের কথাটা, বাধ্য ছেলের মতো চলে গেল সে। আদনান ওর সামনে একটা চেয়ারে বসলো, তারপর বলল, তোকে এখনো বাঁচিয়ে কেন রেখেছি জানিস? আকাশ ঠিক করে চোখ মেলতে পারছে না, অস্পষ্ট নয়নে তাকিয়ে আছে। আদনান মৃদু হাসলো, তারপর বলল, তার কারণ হলো তোর সেই মহৎ কাজ। একটা ভালো কাজ করেছিস জীবনে। তুই আবিরের ওই গোডাউনে হিডেন ক্যামেরা লাগিয়েছিলি বলেই আমরা নেহালকে ধরতে পেরেছিলাম, বাট আবিরের ফেসটা দেখিনি। ইটস ওকে, আমার জানে মন করে ফেলেছে সেই মহৎ কাজটা। অভ্র অপর পাশের একটা চেয়ার নিয়ে বসে বলল, চিন্তা করিস না, সবচেয়ে সহজ মৃত্যু দিব তোকে, অনেক সহজ মৃত্যু। আবিরকে তো নিকৃষ্টভাবে মেরেছে ওরা, মেরে আবার ওদের কুকুরকে খাইয়েছে। ইস, বেচারা আসল মাফিয়াকে থাপ্পড় মেরে ফেলেছে। ওরা হাসতে লাগলো। আকাশ অস্পষ্ট সুরে বলল, ক্ষমা করে দাও, মেরো না, আমাকে ছেড়ে দাও। সাদমান এক হাতে আকাশের কলার ধরে অপর হাতে ওর গাল চেপে বলল, মেয়েগুলোকে নরক যন্ত্রণা দেওয়ার সময় যখন বলতো ছেড়ে দিতে, তখন দিয়েছিলি ছেড়ে? ভোগ করার সময় শুনেছিলি ওদের কথাগুলো? শুনিসটি, বরং ধর্ষণ করে পাচার করে দিতি। কি দোষ ছিল মেয়েগুলোর? মেয়ে জাতি হচ্ছে মায়ের জাত, কিন্তু তোদের মতো কুত্তার বাচ্চাদের জন্য ওরা দিনের পর দিন লাঞ্ছিত হচ্ছে। তোদের মতো বিষাক্ত কীটের বিনাশ করতেই আমাদের এএসডি এর উদ্ভব হয়েছে। তোরা হচ্ছিস মূল মাথা। আবির তো শেষ, এবার শুধু তোকে উপরে পাঠানো বাকি। তোদের মতো জানোয়ারের তো জাহান্নামেও জায়গা হবে না। সাদমান ওকে ধাক্কা দিয়ে ছেড়ে দিল কলার। আকাশ পড়ে যেতে নাই, কিন্তু বেঁচে যায় অল্পের জন্য। আকাশ বলতে লাগলো, পানি পানি। তখনই আর্থার পানি নিয়ে উপস্থিত হলো। তানজিৎ বাঁকা হেসে বলল, মৃত্যুর আগে পানি পান করতে চেয়েছে, সেই ইচ্ছাটা পূরণ না করলে কি হয়? আমরা আধাল এতটা অমানবিক নই। নিয়ে আসো আর্থার। আর্থার পানির গ্লাসটা এগিয়ে দিল তানজিতের দিকে। পানি দেখে মনে হচ্ছিল কোনো পচা ডোবা থেকে নিয়ে এসেছে, বড্ড দুর্গন্ধ আসছে। তানজিৎ নাক চেপে বলল, থাক থাক, তুমি বরং ওকে পানি পান করতে সাহায্য করো, আর হাত পায়ের বাঁধন খুলে দাও। আর্থার কথা মতো হাতে পায়ের বাঁধন খুলে দিল। তাও আকাশ ওভাবেই বসে রইল। হিসাব নেই আজ কতগুলো দিন ধরে সে এভাবে বসেছিল। পিঠের হাড্ডি বোধহয় ক্ষয় হয়ে গেল, উঠার মতো শক্তি নেই আজ তার। আর্থার পানির গ্লাসটা এগিয়ে দিল। আকাশ কাঁপা কাঁপা হাতে ধরল, তাও ঠিক মতো ধরতে পারল না। হাতে আর শক্তি নেই, অথচ এই হাত দিয়ে একসময় কত মেয়ের গায়ে হাত তুলেছে, কত খুন করেছে, হিসাব নেই তার। আর্থার ওর মুখের সামনে পানির গ্লাসটা ধরতেই ও গন্ধে ওয়াক করে উঠল। অসহায় চোখে ওদের পানে তাকালো। হঠাৎ তার মনে কিছু অতীত হানা দিল। তার করা পাপগুলো মনে পড়তে লাগলো। সাদমান ওকে ধরে আনার 4 কি 5 ঘন্টা আগেও সে একটা মেয়ের স্লিউহানিতা করেছিল। মেয়েটা তার পায়ে পড়ে তখন বলেছিল, আমার বাড়িতে ছোট একটা ভাই আছে সাহেব, আমার কিছু হইলে ওদের দেহার মতো কেউ নাই, আমায় সাইরা দেন। সে কি শুনেছিল তখন? শুনেনি, বরং মেয়েটাকে পশুর মতো ভোগ করেছে। এখনো মনে আছে তার। মেয়েটাকে পাচার করে দেওয়ার সময় কি অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল, ঠিক যেভাবে এখন সে ওদের দিকে তাকিয়ে আছে। প্রকৃতি কি তবে প্রতিশোধ নিল? অবশ্য তার এই পাপের শাস্তি একদিন তো পেতেই হতো, কিন্তু এখন যে বড্ড পিপাসা পাচ্ছে তার, আর কোনো উপায়ন্তর না পেয়ে সে নোংরা পানি পান করতে বাধ্য হয় সে। তারপরই গড় গড় করে বমি করে দিল। অভ্র আফসোসের সুরে বলল, চুচু, আহারে বেচারাকে কি পানি দিয়েছো বলো তো আর্থার? এত ভালো পানি কেউ দেয়? অ্যাসিড মিশিয়ে আনবে না একটু? যাই হোক, তোর সময় ঘনিয়ে এসেছে আকাশ।
পৃথিবীর বুক থেকে আরও একটা বিষাক্ত কীট দূর করার সময় হয়েছে। আর তার নিয়ে যাও ওকে। আকাশ কিছু বলতে চাইল কিন্তু পারল না, বমি করার কারণে শরীর আরো দুর্বল হয়ে গেছে। আর্থার ওকে অপর পাশের একটা কক্ষের সামনে নিয়ে এলো। পেছনে আদনানও এলো। কক্ষের দরজাটার পাসওয়ার্ড দিয়ে খুলল সে। ভেতরে তাকাতেই আকাশের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। চারিদিকে রক্তের দাগ, শুকিয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কাউকে মারা হয়েছে। হঠাৎ কোনো কিছুর গর্জনে আঁতকে উঠল সে। কক্ষটার কর্নারে তাকাতেই ভরকালো সে। বড় একটা খাঁচা আর তার ভেতরে দুটো সিংহ। একটা সিংহ গর্জন করে উঠছে। আকাশ একটা শুকনো ঢোক গেল। তখন তার কাঁধে সাদমান হাত রাখলো, তারপর বলল, এই রক্তগুলো দেখছিস? এইসব হচ্ছে তোর মতোই কিছু জানোয়ারের রক্ত। সমাজ যাদের বলে ধর্ষক, ওদের প্রত্যেককে এই সিংহের খাঁচায় বন্দি করা হয়েছিল। তোকে আরো কঠোর মৃত্যু দিতাম, কিন্তু ওই যে একটা ভালো কাজ করে ফেলেছিস, তাই এই সহজ মৃত্যুটা দিলাম। দেখেছিস ভালো কাজের পুণ্য কতটা? আকাশ আকুতি ভরা স্বরে বলতে লাগলো। প্লিজ ছেড়ে দাও, আর এসব হবে না। তানজিদ বলল, সুযোগ কি ছিল না তোর? ছিল, তবে এখন আর নেই। তোর সময় শেষ এখন। তুমি তোমার কাজ করো আর্থার। আর্থার প্রথমে খাঁচার অপর পাশে 2 টুকরো মাংস রাখলো, যার দরুন সিংহ দুটো ওই দিকে চলে গেল। তারপর সে খুব সতর্কতার সাহায্যে সিংহের খাঁচার দরজাটা খুলে আকাশকে ধাক্কা মারল। তারপরই দরজাটা আটকে দিল। সিংহ দুটো ওই মাংস ছেড়ে এবার আকাশের দিকে তেড়ে এলো। আকাশ উঠে দাঁড়ালো, বাঁচার বৃথা চেষ্টা করতে লাগলো। সিংহ দুটো ঝাঁপিয়ে পড়ল আকাশের উপর। আকাশের আত্মচিৎকারে কেঁপে উঠল পুরো কক্ষটা। অভ্র দেওয়ালে হেলান দিয়ে বলল, আর একটা কীটের সমাপ্তি ঘটল আজকে। এই দৃশ্যর থেকে শান্তির দৃশ্য আর কি হতে পারে? ওরা হাসলো, অদ্ভুত সেই হাসি। আদনান বলল, ওদের মতো বিষাক্ত কীটকে মারতেই এএসটি। ক্ষমতার কাছে যারা হেরে গিয়ে ন্যায় বিচার পায় না, তাদের হয়ে লড়তেই এই এএসটি। আর ধর্ষকদের শাস্তি একটাই, সেটা হলো মৃত্যু, জঘন্যতম মৃত্যু। আদনানরা বেরিয়ে এলো ওখান থেকে। তানজিদ বলল, এখন তো তোর হবু শ্বশুর বাড়ি যাবি, তাই না? আদনান দুপাশে ঘাড় কাত করে বলল, বেটার শ্বশুরকে আমি বিশ্বাস করি না। তোমার শ্বশুরের মতো বন্দুক দেখে বেঁকে বসেছিল বিয়ে দিবে না, তাই এখন যেহেতু রাজি হয়েছে, এখনই সব ঠিক করে ফেলতে চাইছি। আর কত বউহিনা। ওর কথায় সবাই হাসলো। নতুন একটা সকাল, একটা নতুন জীবনে শুরু হলো। আজকের সকাল একদম অন্যরকম, অত্যন্ত আদনানের জন্য। আজকে যে তার আর জান্নাতের বিয়ে। বড় ভাইয়ের মতো ছোট ভাইও অধৈর্য। 1 সপ্তাহের মাঝে বিয়ের ডেট ফিক্সড করে তবে ক্ষান্ত হয়েছে। তাই তো ছোট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আদনানের আর ধৈর্য কুলাচ্ছে না যে কখন জান্নাতদের বাড়ি যাবে আর বিয়ে করে জান্নাতকে নিয়ে আসবে। উত্তেজনায় তার আজকে ভোর 6টায় ঘুম ভেঙে গেছে। তাই সকালেই একদম গোসল করে একটা শুভ্র রঙের পাঞ্জাবি পরে বসে রয়েছে। কখন বিকেল হবে, কতক্ষণ লাগে বিকেল হতে। সেই কখন দেখেছে ঘড়ির কাঁটায় 10টা বাজে, এখনো 10টা বাজে। মেজাজ খারাপ হলো আদনানের। অভ্রকে কল লাগালো সে। কিছুক্ষণের মধ্যেই রিসিভ করলো অভ্র। ঘুমু ঘুমু স্বরে বলল, এত সকালে কল করছিস কেন? আদনান হা হয়ে গেল। এটা এত সকাল? আদনান আর সেসব কথাই গেল না। সে বলে উঠল, অভ্র, বিকেল হচ্ছে না কেন এটা বলতো? বিকেল কখন হবে? আচ্ছা, এখন গেলে কি জান্নাতের বাবা আমাদের বের করে দিত? আমার বাপটা কিচ্ছু বোঝে না। শুভ কাজে এত দেরি করতে আসছে, তুই বল। কোথায় ভোর 6টা বাজে বিয়ের? আদনানের কথা সম্পূর্ণ করার আগেই অভ্র বিরক্ত মাখা স্বরে বলল, চুপ করবি তুই শালা, একটু ধৈর্য ধর। আর তুই এত সকালে উঠেছিস কেন? যা তো বল, নিজেও ঘুমায় না আর আমাকেও ঘুমাতে দেয় না। কাল হলুদের ফাংশনে গিয়ে প্রচুর টায়ার্ড আমি, ঘুমাতে দে বাল। অভ্র কথাগুলো বলেই কল কেটে দিল। আদনান হা হয়ে গেল। তার কষ্টটা কেউই বুঝছে না। বুঝবে যেদিন নিজে বিয়ে করবে সেদিনই বুঝবে। অদ্ভুত এক মায়া জড়িয়ে রেখে রেখে চলে গেলে। তোমাকে ছাড়া ভালো লাগে না মেয়ে। অন্য মেয়েদের ভোগ করতেও ভালো লাগে না এখন আর। তুমি ঠিকই বলতে, আমি যাই করি না কেন তোমাকে ভোলা অসম্ভব, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো। তোমার জন্য আমাকে ওই খারাপ কাজে যুক্ত হতে হয়েছিল। তুমি দায়ী এর জন্য।
আসফি তার হাতের ফটো ফ্রেমটার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। ফ্রেমে দেখা যাচ্ছে একটা মেয়ে বইয়ের দিকে মুখ করে রয়েছে, আর সে মেয়েটার দিকে তাকিয়ে। আসফি এক হাত দিয়ে ওয়াইনের গ্লাসটা নিয়ে পুরো গ্লাস শেষ করলো এক চুমুকে। তার চোখের কোণে পানি জমেছে। হঠাৎ বেল বেজে উঠল। সে কিছুদিন ধরে নিজের ফ্ল্যাটে একা থাকতে শুরু করেছে। বাড়িতে বাবা মাকে এই মুখ দেখাতেও তার লজ্জা লাগে, যদিও তারা এসব কিছুই জানে না। কিন্তু তার ফ্ল্যাটে এই অসময়ে কে এলো? আসফি ফটো ফ্রেমটা সোফায় রেখে উঠে দাঁড়ালো, তারপর গিয়ে দরজা খুললো। দরজা খুলতেই বলল,